ভালোবাসি অরিন, ভীষণ ভালোবাসি তোমাকে। অরিন নিজেকে স্বাভাবিক করলো প্রথমে, তারপর উত্তর দিল, কতটা ভালোবাসেন? কতটা ভালোবাসি তোমার প্রয়োজন নিবেদিতা? অরিন উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ধূসরের আখি জোড়ার দিকে। রুষ্ট পুরুষটি অন্যদিকে তাকানো। হঠাৎই রুষ্ট পুরুষ তাকালো তার দিকে। আখি জোড়ার মিলন ঘটল। কেউ দৃষ্টি সরালো না। অরিন বোঝার চেষ্টা করলো সেই শান্ত আখি জোড়া। তবে অরিন বুঝে উঠতে পারল না গভীর কালো চোখ জোড়া চাহনি। এ ক্ষমতা যে তার নেই। ধূসর মৃদু কণ্ঠে শুধালো, আমার ভালোবাসার গভীরতা বা প্রখরতা বুঝতে চেয়েও না মেয়ে। বুঝতে চাইলে পাগল যে তোমায় হতেই হবে। আমি পাগল হতেও রাজি রুষ্ট পুরুষ। জড়ানো কণ্ঠে জবাব দিল অরিন। ধূসর থমকালো। তার নিবেদিতা তার মাঝে পাগল হতে চাইছে? তবে কি নিবেদিতা তাকে ভালোবাসে? তবে সে কেন বুঝেনি এতদিন? কেন এত অবহেলায় রেখেছিল? ধূসর ঝুঁকলো কিছুটা তার নিবেদিতার দিকে। আমাদের পাগল হতে চাইছো নিবেদিতা? বুঝে শুনে উত্তর দিও। আপনাতে পাগল হতে রাজি আমি। আপনি আগলে রাখবেন, আমি শক্ত করে ধরে রাখবো আপনাকে। এই জীবনে ছাড়বো না, শুধু থেকে যায় না আপনি। ধূসরের গাঢ় অনুভূতিকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা অরিনের নেই। রুষ্ট পুরুষ তাকে পাগলের মতো ভালোবাসে। সে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সাধ্য কার আছে? না। আর যার থাকুক না কেন, নিবেদিতা নেই। ধূসরের আনন্দের সীমা নেই। তা নিবেদিতা ভালোবাসে তাকে। এর থেকে বেশি কিছু তার আর চাওয়ার নেই, পাওয়ার নেই। নিবেদিতাকে পেয়ে গেলে সে আর কিছুই চায় না। ধূসর এতটাই আনন্দিত হয়ে পড়ে যে দিক বেদিক হারিয়ে অরিনকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। অরিন থমকায়। প্রথম পুরুষের স্পর্শ, প্রিয় পুরুষের স্পর্শ, তবে বৈধ নয় তা। সে দ্রুত সরে আসলো। ধূসর লজ্জিত হলো। সে অত্যাধিক মাত্রায় আনন্দিত হওয়ার ফলে ভুলটা করেই ফেলেছে। সে অস্থির কণ্ঠে বলল, আমি ভুল বুঝো না। আমি অতিরিক্ত আনন্দিত হওয়ার ফলে ভুলটা করে ফেলেছি। দুঃখিত তুমি অধিকার ব্যতীত স্পর্শ করার জন্য। ক্ষমা করো আমায়। অরিন নিঃশব্দে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেলল। প্রিয় পুরুষ এতটা কাছে এসেছে, তার ভাবতেই গা শিউরে উঠছে। অরিন নিজেকে ধাতস্থ করে বলল, ঠিক আছে, এবারের মতো ক্ষমা করছি, তবে এরপর থেকে দূরত্ব মেনে চলবেন। ধূসর মাথা নাড়ায়। এরপর নরম কণ্ঠে বলে, তুমি অন্য কারোর সাথে সহ্য করার ক্ষমতা আমার নেই। দয়া করে আমাকে যন্ত্রণা দিও না। তার থেকে বরং আমায় মেরে ফেলো। তোমায় অন্য কারোর সাথে দেখার আগে আমি মৃত্যুকে গ্রহণ করতে চাই। অরিন তাকালো তার রুষ্ট পুরুষের দিকে। পুরুষটা বোধ হয় তাকে একটু বেশিই ভালোবাসে। সে কি কখনো ভালোবাসতে পারবে ধূসরের মতো করে? না, কখনোই পারবে না। ধূসর তাকে পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, সে সকালে দেখেছে এই পুরুষটিকে মার্কেটে যখন সে জাহিনের সাথে ছিল। হয়তো তাকে জাহিনের সাথে দেখে পুরুষটি আজ এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। আপনি চিন্তা করবেন না ধূসর সাহেব, আপনি ব্যতীত আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। আজ এই মুহূর্ত থেকে নিষিদ্ধ সব পুরুষ আমার জন্য। ধূসর হাসল। সে জানে তার নিবেদিতা তাকে কখনো ধোঁকা দিবে না। তার কাছে ধোঁকা দেওয়ার শাস্তি ভয়ঙ্কর। নিবেদিতা এই কাজ করলে সে নিজে হাতে সে শাস্তি দিবে। এরপর নিজেও মরবে। নিবেদিতা ব্যতীত বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। বাঁচলে তার প্রিয় নারীকে নিয়েই বাঁচবে। তা না হলে দরকার নেই বাঁচার, মৃত্যুই শ্রেয়। তুমি চাও বা না চাও, তোমার আমার হয়েই থাকতে হবে। ভালো যখন বেসেছি তোমায়, তবে তুমি আমারই। আমি বেঁচে থাকা অবস্থায় অন্য পুরুষ তোমাকে ছুঁতে পারবে না। মেরে ফেলবো তাকে। মৃত্যু অবধি আপনারই থাকবো রুষ্ট পুরুষ। ধূসর হাসল। মেয়েটা এখন থেকে তার প্রেমিকা, নিবেদিতা তার প্রেমিকা। এই আনন্দ সে কোথায় রাখবে? এতটা আনন্দিত উচ্ছ্বাসিত সে আগে কখনো হয়নি। ভালোবাসলে বোধহয় মানুষ পাগল হয়ে যায়। অরিন নিঃশব্দে হাসল। লোকটাকে এখন বাড়ি পাঠাতে হবে। গভীর রাত। আবার যদি কেউ দেখে ফেলে এই রাতে সে একটা পুরুষের মানুষের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছে, তাহলে আর এলাকায় থাকা হবে না তাদের। অরিন তাড়া দেখিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যান তো। আপনার আম্মু হয়তো চিন্তা করছে। এরকম গভীর রাতে বাইরে থাকবে না, আন্টি চিন্তা করবে। যথাজ্ঞা ম্যাডাম। যখন আপনি চলে এসছেন নিজের রুষ্ট পুরুষকে গুছিয়ে দেওয়ার জন্য, এখন থেকে রুষ্ট পুরুষ নিবেদিতার কথা মতো ভালো ছেলে হয়ে যাবে। অরিন হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, এখন যান। অনেক তো রাত হলো, বাড়িতে গিয়ে ঘুমান। তো আপনি ছাদে উঠেছেন কিভাবে বলুন তো? ধূসর মাথা চুলকে হেসে বলল। প্রথমে দেওয়ালে উঠে তারপর সানসেট দিয়ে উপরে উঠেছে। অরিন কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, এটা কেমন বাচ্চাদের মতো কাজ হলো বলুন তো? এক্ষুনি বাড়িতে যান, এরপর থেকে এরকম আর করবেন না। ধূসর মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করল। ধূসরের প্রচন্ড রকমের ভালো লাগলো নিবেদিতার এই শাসন, মিষ্টি শাসন। এখন তাকে সোজা করার জন্য তার নিবেদিতা আছে।
ধূসর অরিন থেকে বিদায় নিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। অরিনও ধীর পায়ে নিজের রুমে চলে আসলো, বই খাতা গুছিয়ে নিল, বাতি নেভালো। মুঠোফোনটির দিকে তাকিয়ে দেখলো রাত ৩টা বেজে গিয়েছে। ধূসর আরো 10 মিনিট আগেই তাদের বাড়ি ছেড়েছে, এতক্ষণে হয়তো নিজ বাড়িতে পৌঁছেও গিয়েছে। অরিন মুঠোফোনটি পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলো। তখনই মুঠোফোনটিতে টুং করে শব্দ হলো। মুঠোফোনটি হাতে নিতেই চোখ পড়ল রুষ্ট পুরুষের একখানা মেসেজ, যেখানে লেখা ছিল, তুমি আমার হৃদয় রুষ্ট ফুল নিবেদিতা, যাকে আমি সযত্নে আগলে রাখতে চাই। ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। একটি ৯০ দিন ৯০ প্রভাত, অরিনের নতুন জীবনের সূচনা। আড়মোড়া ভেঙে উঠে বসল অরিন। আজ শনিবার, তাই কলেজে যাওয়ার কোনো তাড়া নেই। তবে আজ ৩টা টিউশনি সহ কোচিংয়ে ক্লাস আছে। যদিও বিকেলে বেশি, তবে সকালে 2টো টিউশনি আছে। ঘড়িতে সময় দেখে নিল, ৯টা বাজে। আজ একটু দেরি হয়ে গেল উঠতে। হুট করে মস্তিষ্কে হানা দিল গতরাতে ঘটে যাওয়া ঘটনাবলী। তার জন্য করা পুরুষটির পাগলামি। হাতড়িয়ে বালিশের নিচ থেকে মুঠোফোনটি বের করলো। মেসেজ অপশনে গিয়ে ধূসরের গত রাতে করা মেসেজটা বার কয়েক বিড়বিড় করলো। সে মৃদু হেসে উঠে গেল। মায়ের রান্না কতদূর তা দেখতে। অরুণী শেখ তাকে কখনোই রান্নাঘরের ধারে কাছে ঘেঁষতে দেয় না। যা করার সব হায়াত আর অরুণী শেখ মিলেই করেন। অরিন আলগোছে হাত খোপা করে ছুটে এলো রান্নাঘরে। অরুণী শেখ মেয়েকে দেখে বললেন, উঠেছিস মা? যা, এখন মুখ ধুয়ে আয়, তোর জন্য আজ খিচুড়ি রান্না করেছি। আবহাওয়াটা আজ খুব একটা ভালো না, তোর তো আবার বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে বসে পড়। অরিন বেসিনের কাছে যেতে যেতে বলল, আমার সব সময় তুমি রান্না বান্না করো, আমাকে তো একটু হেল্প করতে দিতে পারো, তাই না? হায়াত কোথায়? অরুণী শেখ খাবার বেড়ে টেবিলে রাখতে রাখতে বললেন, তুই অনেক কষ্ট করিস আম্মা আমাদের জন্য, তোকে আবার রান্না করে কিভাবে ঢুকতে দেই বলতো? অরিন কথা বাড়ালো না। কতবার কত কিছু বলেছে, তবে তার আম্মার এক কথা, তাদের জন্য সে এত কষ্ট করছে। সে আর হায়াত মিলে এতটুকু কষ্ট কি করতে পারবে না? এরপর আর কি? অরিন এবারের মতো প্রতিবারই চুপ হয়ে যায়। হাত মুখ ধুয়ে এসে অরিন হায়াতের রুমে আসলো। মেয়েটা এখনো পড়ছে। অরিন ডেকে নিয়ে আসে খাবার খাওয়ার জন্য। হায়াতও ভালো মেয়ের মতো বোনের কথা শুনে খেতে চলে আসে। ততক্ষণে বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। তখন ঘড়িতে বাজে হয়তো 9:30 মতো। হায়াত, অরিন এবং অরুণী শেখ খাবার খাওয়া শেষ করলেন। অরিন ঠিক করলো 2 বোন মিলে বৃষ্টিতে ভিজবে। যে ভাবা সেই কাজ। মাকে বলে 2 বোন চলে আসলো ছাদে। ঝুম বৃষ্টিতে মন খুলে ভিজল দুজন। অরিনের গতরাতের ঘটনা মনে পড়ছিল। সে মৃদু হেসে স্মৃতিগুলো হৃদয়ে খুব যত্ন সহকারে রেখে দেয়। হায়াত বোনের সঙ্গে বেশ মজা করে বৃষ্টিতে ভিজল। টানা আধা ঘন্টা ভেজার পর দুজন নেমে গেল। তখনও শহরতলিতে ঝুম বৃষ্টি। অরিন ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। মুঠোফোনটি ততক্ষণে বাজতে শুরু করেছে। তোয়ালেটা জানালায় নেড়ে বিছানা থেকে মুঠোফোনটি তুলে নিল। স্ক্রিনে রুষ্ট পুরুষ নামটা জলজল করছে। অরিন মুচকি হেসে রিসিভ করলো। অপর পাশ থেকে শোনা গেল রুষ্ট পুরুষের ঘুম ঘুম কণ্ঠস্বর। নিবেদিতা, শুভ সকাল। কি করছো? অরিন মুগ্ধ হলো রুষ্ট পুরুষের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে। সে মৃদু কণ্ঠে বলল, বৃষ্টিতে গোসল করলাম 2 বোন মিলে, এখন রুমে বসে আছি। আপনি এখনো ওঠেননি? উঠেছি তো, তবে ঘুম কাটেনি পুরোপুরি। এত সকাল ছিল কেন বৃষ্টিতে ভিজতে গেলে বলো তো? ঠান্ডা লেগে গেলে? অরিন হাসল ধূসরের অস্থিরতা দেখে। সে নিঃশব্দে হাসতে হাসতে বলল, কিছু হবে না আমার। আপনি এক কাজ করুন, উঠে খেয়ে নিন। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। বারান্দা আছে না আপনার? খাওয়া শেষে ওখানে বসে 1 কাপ চা খেতে খেতে বৃষ্টি দেখুন। দেখবেন হৃদয়টা শান্ত হবে, প্রকৃতির মাঝে হারাতে ইচ্ছে করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন। আমি উঠে এখন, আপনি একটু বিশ্রাম নেন, যান। অরিন সম্মতি জানিয়ে কল কাটল। অরিনের খুব আনন্দ হচ্ছে, তবে তার এই সুখ কি বেশি দিন থাকবে কে জানে। অরিনের ভয় হচ্ছে। সুযোগ তো দিল একবার নিজেকে, ধূসরকে, নিজের ভালোবাসাকে। আদেও এর শেষ কি হবে কে জানে। তবে আজ যাই হোক না কেন, সে কখনো ধূসরকে ধোকা দিবে না। মৃত্যুর আগ অবধি ধোকা সে দিবে না ধূসরকে। অরিন আনমনে বলে উঠল, আমার বিবর্ণ রংহীন জীবনকে রঙিন করার জন্য অসংখ্য ধন্যবাদ রুষ্ট পুরুষ। আমারই থাকবেন শেষ পর্যন্ত। আম্মু, খাবার দাও তো। ধূসর টেবিলে বসতে বসতে অনামিকা ইসলামকে উদ্দেশ্য করে কথাটি বলল। ততক্ষণে ঘড়ির কাঁটায় 10টা পেরিয়েছে। অনামিকা ইসলাম এবং রাফা রাহিয়ার আম্মু দুজনে মিলে টিভি দেখছিলেন। বাড়িতে সবাই 9টায় খেতে বসে।
একমাত্র ধূসর ছাড়া। অনামিকা ইসলাম তড়িঘড়ি করে উঠে আসলেন, ছেলেকে নিজ হাতে বেড়ে দিলেন। ধূসর দুটো পরোটা খেয়ে উঠে যায়। ছেলেকে উপরে উঠতে দেখে বেশ বিস্মিত হলো অনামিকা ইসলাম, কারণ এই ছেলে কখনোই এই সময়ে বাড়িতে থাকে না। খেয়েই বেরিয়ে পড়ে। আজ কি হলো বুঝলো না, তবে আবার কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আম্মু, এক কাপ চা দাও তো। অনামিকা ইসলাম আজ চমকের পর চমক খাচ্ছেন। ছেলের এত পরিবর্তনের কারণ খুঁজে পেলেন না তিনি। ধূসর মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, কি হলো আম্মা, দাও চা, খাবো। অনামিকা ইসলাম চমকে উঠলেন, দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এরপর ছেলেকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু তুই তো চা খাস না, কফি দেই? না আম্মা, আজ চা খাবো, তুমি একটু চা বানিয়ে দাও কষ্ট করে। অনামিকা ইসলাম কথা বাড়ালেন না, তিনি চা বানাতে চলে গেলেন। ধূসর চাচির পাশে বসে কিছুক্ষণ গল্প গুজব করলো। অনামিকা ইসলাম চা বানিয়ে এনে দিতেই সে নিজের রুমে চলে আসলো। তার রুমটাতে সাদা রঙের জিনিসপত্র দিয়ে সাজানো, আলমারি থেকে শুরু করে সবকিছুই সাদা, পর্দাগুলোও সাদা রঙের। ধূসর থাই খুলে নিজের বিশাল বেলকনিটাতে গিয়ে বসলো। বাইরে তখন ঝোড়ো হাওয়াও বইছে, ঠান্ডা শীতল পরিবেশ। ধূসর কিছুক্ষণ উপভোগ করলো পরিবেশটা। বৃষ্টির রেমঝিম শব্দগুলো তার কাছে দারুণ লাগছে। অশান্ত হৃদয়টা শান্ত হয়েছে। ধূসর চা শেষ করে নিজের মুঠোফোনটি নিয়ে আসে। নিবেদিতা নামক মেয়েটিকে আবারও কল করে। 2-3 বার বাজার পরপরই ওপাশ থেকে কেউ রিসিভ করে কলটা। ধূসর শুনতে পায় প্রিয় নারীর মনোমুগ্ধকর কণ্ঠস্বর। সে এই মিষ্টি কণ্ঠস্বরে প্রেমে পড়েছে এবং পড়তে চায় বারংবার। ধূসরকে উত্তর দিতে না দেখে অপর পাশ থেকে অরিন বলে, রুষ্টপুরুষ কোথায় হারালেন? ধূসরের হুঁশ ফিরল। সে মিহি কণ্ঠে বলল, তুমি বলেছিলে চা খেতে খেতে বৃষ্টি দেখতে, আমি দেখেছি। আমার অশান্ত হৃদয় একটু শান্ত হয়েছে। তবে তুমি থাকলে আমার অশান্ত হৃদয় একেবারের জন্য শান্ত হয়ে যেত। ধূসর থেমে আবারও বলল, কবে পাবো তুমি নিবেদিতা? দূরত্ব যে বড্ড পোড়ায় আমাকে। অপেক্ষা সুন্দর রুষ্টপুরুষ, আমাকে পেতে হলে অপেক্ষা করতে হবে আপনার। জানেনই তো আমার মা বোনের দায়িত্ব আমার কাঁধে। ধূসর বুঝল এখন এগুলো টানলে নিবেদিতার মন খারাপ হবে, তাই কথা এড়িয়ে যায়। জানো নিবেদিতা, আজ হৃদয়টা বেশ শান্ত। বৃষ্টি আমার খুব একটা পছন্দ নয়, তবে আজ কেমন ভালো লাগছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন হয় বলো তো? অরিন শব্দ করে হেসে ফেলল, হাসি থামিয়ে বলল, হতে পারে ধূসর সাহেব। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, আমি আসি, একটু দেখে আসি তোমাকে। হৃদয় যে তুমিহীন অশান্ত সমুদ্রের ন্যায়। মোটেও না, এখন আপনি চাইলে একটু ভিজতে পারেন বৃষ্টিতে। হুম, না, আমি এখন ভিজবো না। আচ্ছা ঠিক আছে, ভিজতে হবে না। আপনি কি বই পড়তে পছন্দ করেন রুষ্টপুরুষ? না, কেন, তুমি ভালোবাসো? হ্যাঁ খুব। সাদাত হোসেন, হুমায়ুন আহমেদ, আরো অনেক লেখকের বই পড়ি আমি। এখন খুব একটা পড়া হয় না, তবে সময় পেলেই রাত জেগে পড়া হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য তোমার নিজের লাইব্রেরির ব্যবস্থা করে দেব। তোমার বাসরাতের উপর হিসেবে লাইব্রেরি দেই নাকি? কথাগুলো বলে ধূসর হাসতে লাগলো। অরিন বেচারি লজ্জায় পড়ে গেল। এই লোকটা লজ্জায় ফেলেই ছাড়বে তাকে। ধূসর হাসি থামিয়ে বলল, দমকা হাওয়ার বৃষ্টিতে ভেজে কংক্রিটের শহর, তুমিও নয় দমকা হাওয়ার বৃষ্টির মতো ভিজিয়ে দিলে আমার ওই উত্তপ্ত হৃদয়। বৃষ্টি থেমেছে কিছুটা। এখন ঝুম বৃষ্টি না হলেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘড়িতে সময়ের কাঁটা 11টার ঘরে। অরিন ছাতা নিয়ে বের হলো টিউশনের উদ্দেশ্যে। বের হওয়ার আগে অবশ্য ধূসরকে ঘুমোতে বলে এসেছে। পৃষ্ঠপুরুষ সম্মতি তো জানিয়েছে, তবে কি করে কে জানে। অরিন হেঁটে ছাত্রীদের বাড়িতে আসলো। খুব বেশি দূরে নয়, তাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের পথ। তাদের গলি থেকে 2-3 গলি সামনে ছাত্রীদের বাড়িটা। অরিন তার ছাত্রী রাতকে পড়াচ্ছে। তখনই মুঠোফোনটিতে টুং করে আওয়াজ হলো। অরিন মেসেজ অপশনে যেতেই চোখে পড়ল রুষ্টপুরুষে দেওয়া একখানা মেসেজ, যেখানে লেখা, নিবেদিতা, ছাতে নিয়েছো তো? বৃষ্টিতে ভিজো না, আর ঠান্ডা লেগে যাবে। অরিন ছোট করে একটা মেসেজ দিল। এরপর ফোন সাইলেন্ট করে পড়ানোতে মনোযোগ দিল। বাইরে তখন আবারও ঝুম বৃষ্টি নেমেছে। কিছুক্ষণের মাঝে অরিনের পড়ানো শেষ হয়ে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো সে বৃষ্টি থামার, তবে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বাড়িতেও ফিরতে হবে, তাই অত শত না ভেবে ছাত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি থেকে ছাতা মাথায় বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো রিকশার খোঁজে। বেশ কিছুক্ষণ কাটলো, তবে রিকশার দেখা মিলল না। অন্যদিকে সে ভিজে একাকার হয়ে যাচ্ছে। কোথা থেকে হুট করে একটা রিকশায় সে তার সামনে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো,
নিবেদিতা, তাড়াতাড়ি উঠে আসো। বৃষ্টির তেজ বাড়ছে, সাথে দমকা হাওয়াও। দ্রুত আসো। অরিন থমকালো, হতবাক হলো। রুষ্ট পুরুষ এসেই পড়েছে। অরিন দ্রুত উঠে বসলো। ধূসর ভালো করে পর্দাটা টেনে দিল। হুড় তোলার কারণে দুজনের বসতে কষ্ট হচ্ছে। ধূসর যথেষ্ট চেষ্টা করছে অরিনের থেকে দূরত্ব বজায় রেখে বসতে, তবে হয়ে উঠছে না। রিকশার ঝাঁকুনিতে দুজনের কাঁধ একে অপরের সংস্পর্শে আসছে। অরিনের অস্বস্তি হচ্ছে, তবে এখন কিছু করারও নেই। অরিন চাপা কণ্ঠে বলল, আপনি বৃষ্টির মধ্যে কেন আসতে গেলেন বলুন তো? আপনাকে না ঘুমাতে বলেছিলাম আমি। এত পাগলামো কেউ করে? কেউ যদি শোনে এমপি মহোদয়ের ছেলে একজন সামান্য মেয়ের জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা ঠিক করে চলে এসছে, তখন কি ভাবে বলুন তো? রুষ্ট পুরুষ রাগলো বোধ হয়, গম্ভীর কণ্ঠে শুধালো, প্রথমত, আমি পাগলামি করছি আমার প্রিয় নারীর জন্য। আর দ্বিতীয়ত, তুমি আমার কাছে সামান্য কেউ নাও। তুমি আমার রূপবতী, মায়াবতী, অপরূপা, সবকিছু। আমার নিবেদিতা তুমি। আর কে কি ভাবলো তাতে এই ধূসর আওয়াজের অন্তত কিছু যায় আসে না। অরিন বিস্ময়কর দৃষ্টিতে দেখছে ধূসরকে। পুরুষ মানুষের ভালোবাসা আসলেই ভয়ঙ্কর। যে নারী পায় সে নারী নিঃসন্দেহে সৌভাগ্যবতী। সেও কি সৌভাগ্যবতী? সে কি পাবে তার রুষ্ট পুরুষকে? ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সে নিজেকে স্বাভাবিক করে বলল, আমরা কোথায় যাচ্ছি ধূসর সাহেব? আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি। তোমার সাথে বৃষ্টিতে ভিজব, নৌকায় চড়ব। ভিজবে না আমার সাথে? ধূসরের সাদামাটা নিঃসংকোচ আবদার। তবে নিবেদিতার এই স্বল্প আবদারটুকু পূরণ করতে হলে তাকে হাজারবার ভাবতে হবে। যদি কেউ দেখে ফেলে তখন তখন কি হবে? অরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি কেউ দেখে ফেলে তখন তখন কি হবে ভাবতে পারছেন আপনি ধূসর সাহেব? ধূসর শব্দ করে হেসে ফেলল। তুমি এর জন্য ভয় পাচ্ছ নিবেদিতা? ভয় পেও না, কিছু হবে না। আমি আছি তো। তুমি ভরসা করো তো আমায়। অরিন মাথা নাড়ালো। ধূসর মৃদু হাসলো। এলাকা থেকে বের হয়ে কিছু দূর আসতেই ধূসর হুড নামিয়ে দিল। দুজন মিনিট দুয়েকের মাঝে ভিজে একাকার হয়ে গিয়েছে। ধূসর এবার বেশ দূরত্ব বজায় রেখেছে। অরিন উপভোগ করছে প্রিয় পুরুষের সাথে রিকশা ভ্রমণ। তাইবাকে এখনো কিছু জানানো হয়নি অরিনের। আচ্ছা, মেয়েটা শুনলে কেমন রিয়াক্ট করবে? সে নিজেও তো গতকাল রাতে কি থেকে কি করলো বুঝে উঠতে পারেনি। তবে রুষ্ট পুরুষের জন্য তার যে গাঢ় অনুভূতি আছে এটা মিথ্যে নয়। গন্তব্যে পৌঁছে রিকশা থেকে নামলো দুজন। পাশাপাশি হাঁটছে দুজন। ধূসর নদীর কিনারায় অরিনকে দাঁড় করিয়ে নৌকা আছে নাকি খুঁজতে গেল। অরিন আশেপাশে তাকিয়ে চারপাশ পর্যবেক্ষণ করলো। কেউ নেই। একটা কাকপক্ষীরও দেখা মিলছে না। বৃষ্টি নামার নাম গন্ধ নেই। অরিন বুঝলো ধূসর কখনো এই সময় নৌকা পাবে না। নদীতে ঢেউ বেশ, আরো দমকা হাওয়া তো আছেই। কিছুক্ষণ বাদে ফিরে আসলো ধূসর। অরিনকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, পেলাম না কাউকে। আজ নয়তো নৌকা চড়া হবে না। ঠিক আছে, আজ না হয় না উঠি। তুমি তো আমারই থাকছ। অন্য একদিন না হয় দুজন ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে পাগল প্রেমিক, আপনার কতগুলো নাম দিব বলুন তো? অরিন হাসতে হাসতে বলল, তোমার যা মন চায় তাই বলে রাখো, আমার সমস্যা নেই। তোমার জন্য আমি পাগল প্রেমিক হতেও রাজি। দুজন নানা রকম কথা বলে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। ধূসর নিবেদিতার দিকে তাকালো। গায়ে থাকা নীলরঙা কামিজটা ভিজে লেপ্টে আছে। খারাপ দেখাচ্ছে না খুব একটা। তবুও সে চায় না তার ব্যক্তিগত নারীকে অন্য পুরুষ দেখুক। সে টি শার্টের ওপরে শার্ট পরে এসেছিল। সেইটা খুলে অরিনের গায়ে জড়িয়ে দিল। এমনভাবে পরিয়ে দিল যেন অরিনের শরীরে স্পর্শ না লাগে। অরিন মৃদু হাসল রুষ্ট প্রেমিকের কাজে। দুজন বেশিক্ষণ আর ভিজল না। ধূসর অরিনকে রিকশায় উঠিয়ে নিজে পেছন পেছন আরেকটা রিকশায় আসে। অরিনকে বাড়িতে প্রবেশ করতে দেখার পর ধূসর নিজেও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উমেদ নিজের রুমের বারান্দায় বসে বৃষ্টি দেখছে। মাথা ভর্তি কিশোরীর চিন্তা। সে এই বুড়ো বয়সে এক কিশোরীতে মুজল। এ কি জ্বালা! শেষে মেয়ে আর পেল না, 10ম শ্রেণীর বাচ্চা মেয়ের প্রেমে পড়ল। আচ্ছা, যদি এই কথা কেউ শুনে তাহলে কি ভাববে? নিশ্চয় তাকে পাগল ভাববে। আসলে সে কি পাগল হয়েছে? শেষমেশ কিশোরীকে মনে জায়গা দিল। উমেদের বোন উর্মি এসে ভাইয়ের পাশে বসে বলে, কিরে ভাইয়া, কোথায় হারালি? অন্যমনস্ক লাগছে তোকে। কোথায় হারাবো? কোথাও না। কি বলবি বল। উর্মি ভ্রকুচকে তাকালো ভাইয়ের দিকে। ভাইয়ের হাবভাব সুবিধাজনক লাগছে না। সে ভ্রু নাচিয়ে বলল, ভাই, তুই কি প্রেমে পড়েছিস বলতো? উমেদ চমকে উঠল। বোন কিভাবে বুঝলো? সে অবশ্য তার বোনকে সবকিছুই বলে, তবে এই কথাগুলো বলতে তার একটু লজ্জা লাগছে। বোন তার থেকে 3 বছরের ছোট হলেও সে সব কথা শেয়ার করে।
উর্মির ভাইয়ের মুখভঙ্গি দেখে বুঝে ফেলল তার ভাই আসলেই প্রেমে পড়েছে। মেয়েটা কে ভাই? উমেদ আমতা আমতা করছে, কি বলবে সে? তার থেকে 9-10 বছরের ছোট মেয়েকে ভালোবাসে সে? এটা বলতে তো তার লজ্জা লাগছে। আর উর্মি শুনলেই বা কি বলবে? ভাই তুই বলবি? উমেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি এক কিশোরীর প্রেমে পড়েছি। সবে 10ম শ্রেণীতে পড়ছে। যার বাবা নেই, আছে এক বড় বোন আর মা। উর্মি বিস্মিত হয়ে উঁচু গলায় বলে ফেলল। কি? উমেদ বোনের মুখ চেপে ধরে বলে। চিল্লাস না, মা বাবার কানে যাবে। মুখ ছাড়ছি আমি। উমেদ মুখ ছেড়ে দেয় উর্মির। উর্মি হাঁপাতে হাঁপাতে বলে, ভাই শেষ পর্যন্ত তুই একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিস? হ্যাঁ, কি করব আমি এখন? বুদ্ধি দে। আসলে প্রেম কখন কিভাবে আসে বলা যায় না, তাই তোকে দোষ দিতে পারছি না। যদিও মেয়েটা খুব ছোট, তবুও ভালোবাসায় তো আর অপরাধ নেই। তুই আপাতত নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রাখ। এরপর কিছুদিন পর দেখা যাবে ধূসর ভাইকে কি জানিয়েছিস। না, লজ্জা লাগছে। ধুর বলত, এতে লজ্জার কিছু নেই। প্রেমে পড়তেই পারিস, মন কি আর বয়স দেখে প্রেম করে? প্রথম রোজা। বাইরের আবহাওয়া মোটামুটি শীতল। ব্যস্ত দিন। অরিন ছাতা মাথায় হেঁটে ছাত্রীর বাড়িতে আসলো। রোদ থাকলেও দমকা হাওয়া বইছে। হুটহাট বৃষ্টি আসতে পারে। রোজার মাসটাতে তার একটু বেশি কষ্ট করতে হয়। সারাটা দিন রোজা রেখে কোচিং টিউশনি সামলিয়ে ওঠা দেয়। আজ যদি এই টিউশনিটার বেতন পায় তবে বেশ সুবিধে হবে তার জন্য। রোজার মাসের বাজারটা সেরে ফেলতে পারবে। রোজার মাস বিধায় সে 9টায় পড়াবে পুরো রোজার মাস। ছাত্রীকে পড়িয়ে বাসা থেকে বের হওয়ার আগেই ছাত্রীর মা বেতনটা তুলে দিল অরিনের হাতে। অরিনের আখি জোড়া আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কিছুক্ষণ বাদে হায়াতকে নিয়ে বাড়ি থেকে বের হবে বাজারের উদ্দেশ্যে। কড়া রোদ্দুরে নাজেহাল সে। ঘরমাক্ত মুখমণ্ডল ওনার কোনা দিয়ে মুছে নিল। হঠাৎই মুঠোফোনটি শব্দ তুলে বাজতে শুরু করলো। কাঁধে থাকা ব্যাগটি থেকে মুঠোফোনটি বের করলো। স্ক্রিনে জলজল করতে থাকা নামটি দেখে ঠোঁটজোড়ায় অজান্তেই হাসির রেখা দেখা গেল। রুষ্ট পুরুষ। এই একটিমাত্র পুরুষের মধ্যে তার সুখ পাখি নিহিত। বড্ড ভালোবাসে পুরুষটিকে। তাদের প্রণয়ের খুব বেশি দিন হয়নি, তবে মনে হয় সম্পর্কটা যেন হাজার হাজার বছরের। কল কেটে গিয়েছে। দ্বিতীয়বার আবার কল করেছে। অরিন আর 7-5 না ভেবে কল রিসিভ করলো। অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। নিবেদিতা, কি করছো? বাসে ফিরেছ? অরিন মিহি কণ্ঠে শুধালো। রাস্তাতে বাড়ি ফিরছি, টিউশনিতে গিয়েছিলাম। অপর পাশ থেকে অস্থির কণ্ঠস্বর শোনা গেল। পুরুষটি অস্থির কণ্ঠে বলল, এই রোদে ছাতা নিয়েছো তুমি? আমি আসবো? না, মোটেও না। বোকা পুরুষ, এত অস্থির হওয়ার কিছুই নেই। আমি ছাতা এনেছি আর বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আচ্ছা শুনুন, রাখি। হ্যাঁ, আবার বাজারে যেতে হবে। আচ্ছা, সাবধানে যেও। দুজন কল কাটলো। তাদের মাঝে খুব একটা কথা হয় না, আর না দেখা হয়। ধূসর দূর হতে তার প্রিয় নারীকে দেখে, তবে কথা বলার সুযোগ পায় না। এ কথা সে এখনো উমেদকে জানায়নি। অরিন বলেছে তাইবাকে। তাইবা শুভকামনা জানিয়েছে দুজনকে। তাইবা ভীষণ খুশি এ সম্পর্ক নিয়ে। সে চায় অরিন সুখে থাক, ভালো থাকুক, যা একমাত্র ধূসর আহস্তানি পারবে। তার ভরসা আছে এই পুরুষটির ওপর। সে জানে ধূসর খুব ভালো করে আগলে রাখবে তার প্রিয় নারীকে। অরিন দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে। হায়াত বসার ঘরে বসে বই পড়ছে। অরিন ততক্ষণে সোফায় বসে পড়েছে। হলদে বর্ণ মুখখানা গরমে লাল বর্ণ ধারণ করেছে। অরিন হায়াতের উদ্দেশ্যে বলল, যা একটা ভালো জামা পরে আয়, মার্কেটে যাব ঈদের যাবতীয় বাজার করতে। দেখি তোর জন্য জামা পছন্দ হলে কিনে নিয়ে আসবো। হায়াতের মুখভঙ্গি দেখে মনে হলো না সে খুব একটা খুশি হয়েছে। এই বয়সের কিশোরীরা সাধারণত ঈদের জামা, জুতো এইসব কিনতে খুবই আগ্রহ দেখায়। তবে জামা কেনার কথা শুনেও হায়াতের চোখে মুখে কোনো আগ্রহ দেখা গেল না। সে মাথা নাড়িয়ে নিজের রুমে এসে একখানা কামিজ পরে নিল। ওনা গলায় ভালো করে পেঁচিয়ে নিল। চুলগুলো ঝুটি করে নিল। মুখখানা শুকিয়ে গিয়েছে। হায়াতের গায়ের রং অরিনের থেকে বেশ উজ্জ্বল। ছিপছিপে গড়নের একটা মেয়ে, দেখতে শুনতে বেশ ভালোই। যে কেউ এক দেখাতেই তাকে সুন্দরী বলে আখ্যায়িত করবে। হায়াত রুম থেকে বের হতেই দেখলো তার আপু মায়ের সাথে কথা বলছে। হয়তো কি কি লাগবে তাই নিয়েই কথা বলছে। হায়াতকে দেখে অরিন কথা থামালো। মাকে উদ্দেশ্য করে বলল, আমার তাহলে যাই বাজার করে আনি। হায়াতের জন্য ভালো কামিজ পেলে কিনে আনবো আম্মু। প্রশ্নবোধক দৃষ্টিতে অরিন তাকালো মায়ের দিকে। অরুণী শেখ মৃদু হেসে বললেন,
যা ভালো বুঝিস তাই কর আম্মা। অরিন মাথা নাড়ালো, উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে ইশারা করলো হায়াতকে পিছু পিছু আসতে বলল। আগের মাসে সে খুব কষ্টে কিছু টাকা বাঁচিয়েছিল, সে থেকে বোনকে আজ জামা কিনে দিবে। সে না হয় বড় হয়েছে, তবে বোনটা যে এখনো অনেক ছোট, তারও তো সকালাত আছে। তার পক্ষে সব তো পূরণ করা সম্ভব নয়, কিছু কিছু না হয় করলো। হায়াত মাথা নিচু করে রিকশায় বসে আছে। তার মাঝে মাঝে খুব করে ইচ্ছে হয় মা বোনের সব কষ্ট দুঃখ দূর করতে, কিন্তু তা সম্ভব নয়, চাইলেও সে পারবে না কিছু করতে। অরিন কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো বোনকে। সে বুঝতে পারছে বোনের মনের খবর। হাসলো সে। ছোট্ট মেয়েটা কতটা বুঝদার। এই তো 3 বছর আগে বাবার কাছে হাজারটা আবদার খুলে বসতো, সে সবই এখন স্মৃতি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরিন। বোন ততক্ষণে ওনা মাথায় দিয়েছে। অরিন মুগ্ধ হলো তার ছোট্ট বোনের রূপ দেখে। স্নিগ্ধতা যেন ছড়িয়ে পড়ছে মুখখানি জুড়ে। মনে মনে বিড়বিড় করে বলল, আমার রূপবতী বোন, পৃথিবীর সব সুখ তোর হোক। রিকশা গন্তব্যে পৌঁছালো। হায়াত ও অরিন দুজনে নামলো রিকশা থেকে। ভাড়া মিটালো অরিন। বোনের হাত জোড়া শক্ত করে চেপে ধরে সবজি বাজারের দিকে রওনা হলো অরিন। তবে কিছু মাথায় আসতেই সেদিকে না গিয়ে জামা কাপড়ের দোকানে আসলো। দোকানদার 3 পিস দেখাচ্ছে একটার পর একটা। হায়াত নিঃশব্দে সব দেখে চলেছে। এত আলো রংচং তার খুব একটা পছন্দ হচ্ছে না। অরিন বেশ কিছুক্ষণ দেখে একটা নীল রঙা 3 পিস বোনের গায়ে ধরে দেখলো। বাহ, বেশ মানাচ্ছে হায়াতকে রংটাতে। অরিন দাম শুনলো, অনেক দাম। তাদের মতো মানুষের কাছে 3000 টাকাও অনেক। সে দামাদামি করলো অনেকক্ষণ, এরপর 1700 দিয়ে কিনলো। হায়াত দোকান থেকে বের হতে হতে বলল, কি প্রয়োজন ছিল এগুলোর? অরিন ব্যাগটা বোনের হাতে ধরিয়ে দিয়ে মৃদু হেসে বলল, অবশ্যই প্রয়োজন ছিল। হায়াত, তোর বয়সটা এখন এইসবের আবদার করার বয়সে বাস্তবতা শিখেছিস। এই যে দেখ, এখন তোর চোখে আগ্রহ নেই, তুই ঠিক মতো জামাটার দিকে তাকাসো না। এর মানে তুই বড় হয়ে যাচ্ছিস। আমার বড্ড খারাপ লাগে। আপু, তুই কষ্ট পাস না, আমার আসলেই এগুলো ভালো লাগে না। তুই আমার পুরনো জামা পরবি, আমি সেখানে কিভাবে নতুন জামা পরি বলতো? আমাকে তো কিনে দিবি তুই, আমি জানি। তবে নিজের দিকে কখনো তাকিয়েছিস? তাকাসনি। এই 3 বছর নিজেকে কতবার আয়নায় দেখেছিস একটু মনে কর। হাতে গোনা কয়েকবার। আর সেই আমি সাজবো, রংচক মেখে ঘুরে বেড়াবো? আমার দ্বারা অন্তত এসব হবে না। আমি আমার আবার সারাদিন পরিশ্রম করা টাকা নষ্ট করতে চাই না। অরিনের চোখের কোণে পানি জল করছে, চোখ জ্বলছে তার। কিছু বলল না সে। হায়াতও বোধ হয় উত্তরের আশা করেনি। দুবোন নিজেদের স্বাভাবিক করে সবজি বাজারে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সব কিনলো। অতঃপর রিকশায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুজন ঘেমে একাকার হয়ে গিয়েছে। গন্তব্যে পৌঁছে রিকশা থেকে নেমে যায় দুবোন। হাত ভর্তি বাজার। রিকশার ভাড়া মিটিয়ে দুজন বাড়িতে প্রবেশ করলো। অরুণী শেখ মেয়ে দুটোকে দেখে দ্রুত পায়ে কাছে আসলেন। হাত থেকে বাজারের ব্যাগ নিলেন। 3 জন মিলে রান্নাঘরে রেখে আসে সব। বসার ঘরে বসে আছে অরিন। শরীর আজ চলছে না, রোজা রেখে এত কিছু করা খুব কঠিন। অরুণী শেখ বুঝলেন মেয়ে ক্লান্ত, জোর করে রুমে পাঠিয়ে দিলেন দুজনকে। তিনিও কিছুক্ষণ বিশ্রাম নেবেন। 3 জন 3 জনের রুমে চলে গেল। অরিন রুমে এসে দরজা আটকে নিল, মুঠোফোনটি হাতে নিল। 10টার বেশি কল করেছে ধূসর তাকে, তবে সে তো বাজার করায় ব্যস্ত ছিল। টের পায়নি কখন কল করেছে ধূসর। সে কল করলো, তবে রিসিভ হলো না, কেটে দিল অপর পাশের পুরুষটি। সেকেন্ড যেতে না যেতে নিজেই কল করলো। অরিন বিছানায় শুয়ে পড়েছে ততক্ষণে। রিসিভ করতে অপর পাশের পুরুষটি গম্ভীর কণ্ঠে বলল, এত সময় লাগে? তুমি কেন বলছো না নিবেদিতা? তোমার অনুপস্থিতি আমায় বড্ড পোড়ায়। একটু ফাঁকে একটা মেসেজ করে দিতে। পুরুষ ক্ষমা করবেন আমায়। বাজার করাতে প্রচুর ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। শান্ত হন আপনি। ঠিক আছে তো আমি, নাকি? ধূসর শান্ত হলো। দুজন কিছুক্ষণ কথা বলল। ধূসর অরিনের কণ্ঠ শুনেই বুঝে ফেলেছে অরিন ক্লান্ত খুব। বেশিক্ষণ কথা বলল না সে। নিবেদিতাকে ঘুমোতে বলল। সে নিজেও একটু ঘুমাবে। সে নিজের পরিবর্তনে খুব অবাক। আগে বাড়ি ফিরতো না বললেই চলে, তবে এখন আগের তুলনায় কিছুটা বাড়ি থাকছে। নিবেদিতা তাকে পাল্টে দিচ্ছে। ধূসরের খুব করে অরিনকে নিজের কাছে আনতে ইচ্ছে করছে, যদিও তা সম্ভব নয়। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অপেক্ষা বড্ড যন্ত্রণাদায়ক নিবেদিতা। আমার হয়ে যাও না। দক্ষ তোমার ছুতে পারবে না, কথা দিলাম। জাহিন আজ খুব দ্রুত এসেছে কোচিং সেন্টারে। আজ নিজের মনে স্থির করেছে অরিনকে নিজের মনের কথা বলবে।
রোজার মাস বিধায় সকালে কোচিং দেওয়া হয়েছে। অরিনও আসলো কিছুক্ষণের মাঝে। দুজন দুদিকে চলে গেল ক্লাস নিতে। অরিন ক্লাস শেষ করে বের হতেই জাহিন বলল, তোমার ক্লাস শেষ অরিন? আর কোনো ক্লাস আছে? জি আমার ক্লাস শেষ, আজ আর নেই। জাহিন নিজেকে ধাতস্থ করে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল অরিন। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি বাকি কাজটুকু শেষ করে আসছি। অরিন কথাগুলো বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, সোজা হেঁটে চলে গেল। সে আন্দাজ করতে পেরেছে জাহিন কি বলবে। মেয়েদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, কেউ তাকে পছন্দ করলে বা তাকিয়ে থাকলে তারা দূর থেকেই তা টের পেয়ে যায়। অরিন জানে জাহিন তাকে পছন্দ করে, হয়তো বা ভালোবাসে, তবে তার মনে একজনের বসবাস, সে ধূসর আহসান, যাকে খুব বেশি ভালোবাসে অরিন। অরিন কাজ সেরে বের হতে দেখলো জাহিনকে। জাহিনের সাথে হাঁটা ধরল অরিন। জাহিন ভাইয়া কি বলতে চেয়েছিলেন বলুন। তোমাকে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম কথাগুলো, যদিও বলে ওঠা হয়নি। আমি জানি বিষয়টা অন্যরকম, তবু মনে কথা বলে হালকা হচ্ছে আর কি। জাহিন থামলো কিছুক্ষণ। অরিন মাথা নিচু করে শুনে যাচ্ছে। জাহিন আবারও বলা শুরু করলো, আমি তোমায় ভালোবাসি অরিন। আমি জানি তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তবু নিজের মনে কথাটা বলে হালকা হলাম। তুমি কিছু মনে করো না? অরিন মাথা নাড়ালো, অর্থাৎ সে কিছু মনে করেনি। এরপর মৃদু কণ্ঠে বলল, ভাই আমি একজনকে খুব ভালোবাসি এবং সেও আমায় খুব ভালোবাসে। তার সাথে আমার প্রেমের সম্পর্ক, যদিও আমার সম্পর্ক খুব বেশি দিনের নয়, তবে মানুষটা আমায় ভীষণ ভালোবাসে। আপনার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, কারণ মনের উপর কারো জোর নেই। আপনি চেষ্টা করুন আমায় ভুলে যাওয়ার। জানি বলাটা সহজ, করাটা নয়, তবু চেষ্টা করুন। জাহিন জানতো এমন কিছুই হবে। হৃদয় পুড়ছে, ভেতরটা খা খা করছে। সামনে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটি অন্য কাউকে ভালোবাসে, অন্য কারো হবে ভাবতেই হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। তবে কি করার, তার প্রিয় নারী তো তাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তার দিকে ঠিকমতো তাকিয়েছে কিনা এ নিয়েও তার সন্দেহ হয়। সব সময় মাথা নিচু করে চলাফেরা করে। জাহিনকে কিছু বলতে না দেখে অরিন বলে, জাহিন ভাইয়া আপনি ঠিক আছেন? জাহিন চমকে উঠল, নিজেকে স্বাভাবিক করলো। এরপর দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ভালো থেকো অরিন, এতে আমি খুশি। তুমি সুখী হও, তোমার প্রিয় পুরুষ তোমার হোক, এই দোয়া করি। জাহিন এক মুহূর্ত দাঁড়ালো না, নিজ বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। অরিন কিছুক্ষণ সেদিক পানে তাকিয়ে চোখ ফিরিয়ে হাঁটা ধরল। সামনের পার্কে তার প্রিয় পুরুষ অপেক্ষা করছে তার। অনেক দিন হলো ব্যস্ততায় দেখা হয় না। আজ অরিন নিজ থেকেই আসতে বলেছে। পার্কে প্রবেশ করতে দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষটির। বেঞ্চে বসে আছে। আকাশে সূর্যিমামার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। রোদের উত্তাপ প্রচণ্ড। অরিন এসে বসে পড়ল ধূসরের পাশে। ধূসর তাকালো তার নিবেদিতার ক্লান্ত মুখের দিকে। মেয়েটার ঘামার্ত মুখখানা দেখতেও খুব ভালো লাগছে তার কাছে। খুব কি দেরি করেছি? ধূসর হাসলো। অরিনের কাছেই হাসি চমৎকার লাগলো। পুরুষ মানুষ হাসলে ভয়ঙ্কর সুন্দর লাগে। আচ্ছা, সব পুরুষের হাসি কি চমৎকার, নাকি অরিনের কাছেই তার রুষ্ট পুরুষকে হাসলে এমন ভয়ঙ্কর সুন্দর লাগে? হয়তো প্রতিটি নারীর কাছেই তার ব্যক্তিগত পুরুষের হাসি ভয়ঙ্কর সুন্দর লাগে। ধূসর সামনের লেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলে, খুব বেশি নয়, তবে করেছো কিছুটা। আজ কোচিং এর জাহিন ভাই আমাকে নিজের অনুভূতির কথা জানিয়েছে। আমি সোজা সাপটা বলে দিয়েছি আমি একজনকে ভালোবাসি। ধূসরের মুখখানা গম্ভীর দেখালো। হয়তো সে জানতো কিছু। হ্যাঁ, সে দেখেছে নিবেদিতাকে অন্য পুরুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে। রুষ্ট পুরুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে নিবেদিতার সম্মানের কথা ভেবে পার্কে এসে চুপ করে বসেছিল। সে দেখতে চাইছিল নিবেদিতা তাকে আদেও সত্য কথা বলে কিনা। মনে মনে বেশ আনন্দিত হলো নিবেদিতার সত্য কথা বলা দেখে। ভালো, তবে তুমি অন্য পুরুষের সাথে সহ্য করার ক্ষমতা আমার নেই, এই কথাটা মাথায় রেখো। আজ বহু কষ্টে নিজেকে সামলেছি তোমার সম্মানের কথা ভেবে। অরিন হাসলো। তার প্রিয় পুরুষ যে তাকে নিয়ে কতটা সিরিয়াস তা সে জানে। কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি আমি। আচ্ছা বলুন তো দিনকাল কেমন কাটছে? তুমি না সব বিবর্ণ রঙহীন পাঁচে লাগে। রুষ্ট পুরুষ, অপেক্ষা করুন, অপেক্ষার ফল মিষ্টি হয়, জানেন তো? ধূসর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর পাশ থেকে একটা ব্যাগ বের করে অরিনের সামনে ধরল। অরিন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল ধূসরের পানে। ধূসর ব্যাগ থেকে হালকা গোলাপি রঙের একখানা শাড়ি বের করলো। অরিন চমকালো। ধূসর শাড়িখানা অরিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা তোমার জন্য, তুমি খুব মানাবে নিবেদিতা।
তুমি কি পরবে আমার জন্য শাড়িটা ঈদের দিন? অরিন ধীর কণ্ঠে বলল। আমি নিতে পারবো না ধূসর সাহেব। আপনি আমার প্রেমিক, আমি মানি, তবে স্বামী নন। তাই আমি এখন আপনার দেয়া কিছুই নিতে পারবো না। আপনি না হয় রেখে দিন, বিয়ের পর দেবেন আমায়, তখন না হয় পরবো আমি। ধূসর বেশ কষ্ট পেল। ধূসর মৃদুস্বরে শুধালো। আমি জানি, তবে শাড়িটির দাম খুব বেশি নয়। তুমি দামি শাড়ি নেবে না আমি জানি। এই শাড়িটা চোখে লেগেছিল, তাই তোমার জন্য এনেছি। ফিরিও না। অরিন মানতে নারাজ, সে কিছুতেই নিবে না। ধূসর অনেকবার বলার পর শাড়িটা নিল অরিন। তবে চিন্তায় পড়ে গেল সে, মাকে কি বলবে, শাড়িখানা কে দিল। ধূসরের সাথে কথা বলে বাড়ির দিকে রওনা দিল। ধূসর রিকশায় উঠিয়ে দিয়েছে তাকে। বাড়ির সামনে রিকশা থেকে নামতেই পাশের বাড়ির দোতলা থেকে ডাক দিল তাইবা। অরিনকে উপরে যেতে বলল। ভাড়া আজ ধূসর জোর করে দিয়ে দিয়েছে। সে শাড়িখানা চেপে ধরে পা বাড়ালো তাইবাদের বাড়ির দিকে। দোতলায় উঠতেই তাইবাকে দেখলো। তাইবা হাত চেপে ধরে এক টানে ছাদে নিয়ে আসলো অরিনকে। হাঁপিয়ে উঠেছে দুজনেই। অরিন ছাদের দোলনায় বসে পড়ে, তাইবা পাশে থাকা টুলে। অরিনের হাতে থাকা ব্যাগটার দিকে তাইবা চোখ পড়তে সে অরিনকে জিজ্ঞেস করে, ওটা কি অরিন? অরিন ব্যাগটা থেকে শাড়িখানা বের করলো। শাড়িটা তাইবা নিজের কাছে নিয়ে বলল। অসম্ভব সুন্দর অরিন, কে দিয়েছে? ভাইয়া? অরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাইবাকে উদ্দেশ্য করে বলে। আমাকে কি বলবো তাইবা, শাড়িটা কে দিয়েছে? তাইবা কিছুক্ষণ ভেবে বলে। তুই এখন যা বাড়িতে, আমি সন্ধ্যায় গিয়ে দিয়ে আসবো নে, বলবো আমি দিয়েছি। অরিন হাসলো। এই মেয়েটার কাছে তার সব সমস্যার সমাধান থাকে, যা সে হাজার চিন্তা করেও সমাধান করতে পারে না। সেই সব সমস্যা এই মেয়েটা খুব দ্রুত সমাধান করে ফেলে। অরিন বাড়িতে চলে গেল অবলীলায়, কোনো চিন্তা ছাড়া। উমেদ বেশ অবাক বন্ধুর পরিবর্তনে। সে বুঝে উঠতে পারছে না ছেলেটার হলো কি। আগে সারাটা দিন বাইরে টই টই করে ঘুরে বেড়াতো, এখন খুব একটা ঘোরাঘুরি করে না। কখনো চায়ের দোকানে, কখনো বা তার বাড়িতে এসে আড্ডা দেয়। এই যে এখন তার পাশে ঘুমিয়ে আছে। একটার দিকে তার বাড়িতে এসেছে, এখন বিকাল। সেই তখন থেকে ছেলেটা ঘুমিয়ে আছে। উমেদ বিরক্ত হলো। এর মাঝে ডেকেছে বেশ কয়েকবার, তবে এই ছেলের হুঁশ নেই। এবার কিছুটা জোরেই ডাকলো। ধূসর লাফ মেরে উঠে বসে বলল। কি হচ্ছে, কি হচ্ছে? তোমার নিবেদিতা ভেগেছে, এছাড়া কিছুই না। ধূসর বুঝলো উমেদ মজা করছে। চোখ ডলতে ডলতে বিছানা থেকে উমেদকে একটা থাপ্পড় মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উমেদ ব্যথায় কুঁকড়ে উঠল। উমেদের অস্থির হৃদয় সেই কিশোরীকে এক নজর দেখার জন্য ছটফট করছে। দেখার নেশায় ছুটে গিয়েছে অরিনদের বাড়িতে, তবে দেখা মেলেনি কিশোরীর। ধূসর ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়। হাতে থাকা তোয়ালেটা উমেদের দিকে ছুঁড়ে মারে। উমেদ চেঁচিয়ে বলে। এই তোর সমস্যা কি বলতো? হয়েছে কি? এমন তো ছিলি না, কি হয়েছে কাহিনী বল। ধূসর বিছানায় বসতে বসতে নির্লিপ্ত কণ্ঠে বলে। আমার আর নিবেদিতার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন। উমেদ চমকালো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। বিশ্বাস হচ্ছে না। সে বিস্মিত কণ্ঠে শুধালো। কবে থেকে? বেশ কিছুদিন, রোজার আগে থেকে। তুই আমাকে বিষয়টা এখন জানাচ্ছিস? ধূসর বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। এরপর স্বাভাবিকভাবেই বলে। হ্যাঁ, তো কি হয়েছে? উমেদ চোখ ছোট ছোট করে বলে। ধূসর, তুই কি আদেও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবিস বলতো? ভাবা না ভাবার কি আছে বলতো? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই। তাহলে বিষয়টা বলিসনি কেন আগে? এমনিতে ইচ্ছা হয়নি। উমেদ কপাল চাপড়ালো। জীবনেও শুধরাবে না ধূসর। দরজায় টোকা পড়ল। অপর পাশ থেকে উর্মির কণ্ঠস্বর ভেসে আসলো। উমেদ উঠে গিয়ে দরজা খুলল। উর্মির ভেতরে প্রবেশ করলো। ধূসর উর্মিকে দেখে উঠে বসলো। উর্মিকে সে ছোট বোনের মতো স্নেহ করে। উর্মিও তাকে বড় ভাইয়ের মতো দেখে। উর্মি সোফায় বসতে বসতে বলল। ধূসর ভাই, তোমার বন্ধু যে এক কাহিনী ঘটিয়ে ফেলেছে। উমেদ চোখ বড় বড় করে তাকালো উর্মির দিকে। দৌড়ে এসে উর্মির মুখ চেপে ধরলো। কিন্তু এখন তো আটকিয়েও লাভ নেই। ধূসর তো শুনেই ছাড়বে কাহিনী। তার মান সম্মান সব শেষ। এ কদিনে কত যে ছটফট করেছে শুধু কিশোরের মুখখানা দেখার জন্য। এখন যদি ধূসর জানতে পারে কি হবে। সে কিনা বুড়ো বয়সে এক কিশোরীর প্রেমে পড়েছে। মনকে এত বুঝিয়েছে, তবে মন কি তা বুঝতে চায়? শেষমেশ ধূসরের ছোট্ট শালিতেই আটকালো সে। হাই কপাল। ধূসর ভ্রু কুচকে বলল। কিরে, তুই ওর মুখ চেপে ধরলি কেন? সরোর কাছ থেকে বলবি? তুই বলতো কি কাহিনী করেছে বা? ধূসর মুখ ছেড়ে দিল উর্মির। উর্মি কিল বসিয়ে দিল উমেদের পিঠে। বেচারা ব্যথায় কুকড়ে উঠল। উর্মি সোফা থেকে উঠে বিছানার অপর প্রান্তে বসে বলল। ভাই, তোমার বন্ধু নাকি কোন কিশোরীর প্রেমে পড়েছে। তার নাকি বাবা নেই,
একটা বড় বোন আছে আর মা আছে। ধূসরের কুচকানে ভ্রুজোড়া আরও সম্প্রসারিত হলো। বাবা নেই, বড় বোন মা আছে, কে হতে পারে? হায়াত। তবে সে তো অনেক ছোট। ধূসর অস্পষ্ট কণ্ঠে বলল। হায়াত? উমেদ চমকে উঠল। ধূসর অস্পষ্ট কণ্ঠে বলেও সে শুনেছে। উমেদ দ্রুত উর্মিকে টেনে রুম থেকে বের করে দিল। উর্মির মুখের ওপর দরজা লাগিয়ে দিল। এখন ধূসর তাকে হাজারটা প্রশ্ন করবে। ধূসর তার মাঝে বলে উঠল। তুই হায়াতের প্রেমে পড়েছিস? উমেদ জানে মিথ্যে বলে লাভ নেই, তাই মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। ধূসর কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। বিস্মিত হয়েছে সে। এটা ভাবতেও পারেনি সে। নিজেকে স্বাভাবিক করলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এরপর বন্ধুকে উদ্দেশ্য করে বলল। তুই তো জানিসই অনেক ছোট, অনেক মানে অনেক। তোর কিন্তু অনেক অপেক্ষা করতে হবে ওর জন্য। আর যদি মোহ বা ক্ষণিকের আবেগ হয়, ভুলে যা, কারণ আমি থাকতে কখনো ওকে কষ্ট পেতে দেব না। উমেদ সোফায় বসলো, কপালে হাত ঠেকিয়ে বলল। আমি জানি ধূসর ও আমার থেকে অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। তবে আমি জানি না কিভাবে ওর প্রতি আমার অনুভূতিটা আসলো। এটা মোহ বা আবেগ নয় ধূসর। আমি প্রতিটা মুহূর্ত ছটফট করছি শুধুমাত্র মেয়েটার স্নিগ্ধ মায়াবী মুখখানা দেখার জন্য। মোহ হলে সেই কবেই কেটে যেত। এমন ছটফট করতাম না আমি এতদিন ধরে। আমার হৃদয় পুড়ছে ধূসর। তুই তো ভালোবাসিস অরিনকে, বুঝিস তো ভালোবাসায় কতটা যন্ত্রণা। ধূসর হাসলো বন্ধুর অবস্থা বুঝে। প্রেম রোগে যে বাজেভাবে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। উমেদ এক কথায় ভীষণ ভালো ছেলে, সুদর্শন, সব দিক দিয়ে পারফেক্ট। হায়াত সুখে থাকবে। তবে হায়াত যে ভীষণ ছোট এখনো। তার এখন পড়াশোনা করার বয়স, আর সেখানে উমেদের বিয়ে, বয়সের পার্থক্যটা একটু বেশি। তবে উমেদ যে ভীষণ ভালোবাসে হায়াতকে, এতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা কর উমেদ, মেয়েটা অনেক ছোট, এখন পড়াশোনা করার বয়স। আর একটু বড় হোক, এরপর না হয় দেখা যাবে। নিজের অনুভূতিগুলো আপাতত হৃদয়ের গহনে লুকিয়ে রাখ। উমেদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আসলে এখন তো সম্ভব নয় কিছু, কারণ অরিন কখনোই চাইবে না এত ছোট বয়সে তার বোনকে বিয়ে দিতে, যেখানে সে এত কষ্ট করে সংসার চালাচ্ছে। অনুভূতিগুলো না হয় আপাতত নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। স্যার, আপনার কি মন খারাপ আজ? জাহিনের ঘোর কাটলো রাহিয়ার কথা শুনে। হৃদয় বাজে ভাবে পড়ছে। কেন কেন অরিন তার হলো না? খুব কি ক্ষতি হতো অরিন তার হলে? তাকে ভালোবাসলে? সে তো কম ভালোবাসে না মেয়েটিকে। জাহিন গম্ভীর কণ্ঠে বলল। মন খারাপ কেন হবে? মন খারাপ নয় আমার, তুমি পড়ো। স্যার, আপনি চাইলে বলতে পারেন আমাকে। মনের কথা কাউকে বলে মন হালকা হয়। আপনি চাইলে আমায় বলতে পারেন। জাহিন তাকালো রাহিয়ার পানে। রাহিয়ার আঁখি জোড়ার সাথে তার আঁখি জোড়ার মিলন ঘটল, তবে কেউ চোখ সরালো না। রাহিয়া কেঁপে উঠল জাহিনের চোখ দেখে। রক্ত জবার ন্যায় লাল হয়ে রয়েছে। জাহিন হুট করে কেঁদে ফেলল। রাহিয়া স্তব্ধ, হতবাক, হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তার সামনে থাকা পুরুষটি কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? রাহিয়ার হৃদয় অস্থির হলো। পুরুষ মানুষ এত সহজে কাঁদে না, গভীর আঘাতও তাদের কাবু করে না। তবে কি হলো জাহিনের? রাহিয়া অস্থির কণ্ঠে শুধালো। স্যার, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়। জাহিন চোখ মুছল, এরপর ভাঙা কণ্ঠে বলল। দুঃখিত। আসলে আসলে আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় আঘাত পেয়েছি। আমার ভালোবাসা মানুষকে হারিয়েছি। যদিও সে আমার ছিল না, তবুও আমি তো বাসতাম ভালো থাকে। সে তো অন্য পুরুষকে ভালোবাসে, সে তো আমার নয়। তবে কেন এত যন্ত্রণা হচ্ছে? এই দহন সহ্য করতে পারছি না আমি। রাহিয়া স্তব্ধ হলো। কি বলল জাহিন? ভালোবাসে কাউকে, কারো জন্য হৃদয় পুড়ছে তার। তবে সে নারীটি সে নয়, অন্য কেউ। রাহিয়ার হৃদয়ে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। তার হৃদয়ও যে পুড়ছে বাজেভাবে। কেউ কি সহ্য করতে পারে ভালোবাসার মানুষের মুখে অন্য নারীকে ভালোবাসার কথা? আখি জোড়ায় অশ্রুকণার দেখা মিলল। ছলছল করছে আখি জোড়া। তবে এই অনেক। জাহিন এখনো অন্য কারো হয়নি। তার একটা হলেও সুযোগ আছে, এটাই অনেক। বড্ড ভালোবাসে সে জাহিনকে, একটু না অনেক বেশি। জাহিনের চোখে অন্য কোনো নারীর জন্য অশ্রুকণা, এটা মানতে পারছে না রাহিয়া। বহু কষ্টে উচ্চারণ করলো। স্যার, আজ না পড়ি, আপনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে একটু একা সময় কাটান। জাহিন লজ্জিত হলো। আবেগের বশে ছাত্রীর সামনে কেঁদে ফেলেছে। দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। রাহিয়া দরজা আটকে দিল।
জানালার কাজ ঘেঁষে বসে পড়ল। বাইরে ঘন কালো মেঘের আনাগোনা, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, হৃদয়টা বাজেভাবে পড়ছে। চাপা আর্তনাদে কেঁদে উঠল সে। হাতে থাকা রেশমি চুড়িগুলো ভেঙে চুরমার হয়ে পড়ে আছে আশেপাশে, সেদিকে ভ্রুক্ষেপ নেই রাহিয়ার। তার তো জাহিনের বলা কথাগুলো এখনো কানে বাজছে। জাহিন অন্য কাউকে ভালোবাসে, এটা যে মন মানতে চাইছে না। ডাগর ডাগর আখি জোড়ায় বৃষ্টির মতো অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আমায় কেন ভালোবাসলে না জাহিন? আমি তো ভীষণ ভালোবাসি আপনায়। ভালোবাসার যন্ত্রটা বড্ড কষ্টদায়ক, সহ্য করতে পারছি না আমি। আপনার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা সহ্য করার ক্ষমতা আমার নেই। কি করব আমি? হায়াত রুমে বসে বই পড়ছে। তার দুনিয়া বলতে তার আম্মু, আপু আর তোহা, এই তিনজনেই তার সুখে দুঃখের সাথী। তোহা তার সখী, আজীবনের সখী। তোহা তার বেস্ট ফ্রেন্ড না বোন। ভীষণ ভালোবাসে সে মেয়েটাকে। হায়াত বই বন্ধ করলো। এবার মাকে গিয়ে একটু সাহায্য করবে ইফতারি তৈরি করতে। আপু হয়তো ঘুমোচ্ছে। মেয়েটা সারা দিনই কষ্ট করে, তার ভীষণ কষ্ট হয় বোনের জন্য। যদি পারতো সেও বোনকে কিছুটা সাহায্য করত। এসএসসি পাস থাকলেও টিউশনি খোঁজা যেত, তবে সে তো এখনো এসএসসি পাসও করেনি। মাথা থেকে সবকিছু ঝেড়ে রান্নাঘরে আসলো। দেখলো অরুণী শেখ আলুর চপ বানাচ্ছেন। হায়াত ছোলাগুলো নিয়ে সিদ্ধ করতে শুরু করলো। ছোলাটা নিজে রান্না করলো। এরপর দুজনে মিলে সবকিছু গুছিয়ে রাখলো। হায়াত এবার আম্মুকে রুমে পাঠিয়ে বোনকে ডাকতে গেল। অরিনের রুমে ঢুকে দেখে তার আপু পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। বই খাতা সব বিছানায় এলোমেলো হয়ে আছে। অরিন প্রথমে সেগুলো গোছালো, এরপর আপুর পাশে এসে বসলো। আপু, এই আপু উঠ, আজান দিবে কিছুক্ষণ পর, ইফতারি করতে যেতে হবে তো। বেশ কিছুক্ষণ ডাকার পর অরিন উঠল। হায়াত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে বলে চলে গেল। অরিন ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হতেই দেখল প্রিয় পুরুষের কিছু মেসেজ। সেগুলো পড়ে মুচকি হাসল। শেষ মেসেজটা এমন ছিল, নিবেদিতা স্নিগ্ধ পড়ি, আমার সব সুখ তোমার হোক। তুমি আমার হৃদয়ের রানী, আমার নিবেদিতা, ভালোবাসি। আজ ঈদ, বাড়িতে রান্না বান্না হচ্ছে। অরিন সবে মাত্র ঘুম থেকে উঠল। চোখ কষলে উঠে বসলো। ঘড়িতে তাকিয়ে দেখলো 7টা বেজে 5 মিনিট। হঠাৎ করে নিজের হাতের দিকে চোখ পড়ল, মেহেদি রঙা হাত। তবে সে তো মেহেদি দেয়নি, কে দিয়ে দিল? হঠাৎ হায়াতের কথা মাথায় আসলো। নির্ঘাত মেয়েটা এমন করেছে। গতকাল রাত জেগে সে পাড়ার ছোট ছোট মেয়েদের মেহেদি দিয়ে দিয়েছে, যার কারণে নিজের দেওয়ার সময় হয়নি। তবে বোন যে তার এই খবরও রেখেছে, হাসলো সে। এরপর বিছানা থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে নিল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। মাকে গিয়ে সালাম করলো। অরুণী শেখ মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। এরপর হাতে এক বাটি সেমাই তুলে খেতে বললেন। অরিনের আবার মিষ্টি খুব পছন্দের। সে সোফায় বসে সেমাই খাওয়া শেষ করলো। হায়াত ততক্ষণে চলে এসেছে। দু বোন মিলে কিছুক্ষণ গল্প করলো। অরিন জোর করে হায়াতকে নতুন জামা পরতে পাঠালো। নিজেও একটু শাড়িখানা পরে বের হবে। ধূসর অপেক্ষা করবে তার জন্য। মায়ের গায়ে নতুন জামা সেই কিনে দিয়েছে, নিজের জন্য কিছু নেওয়া হয়নি। তবে ধূসরের দেওয়া শাড়িখানা তো আছেই। সকাল 11টা। অরিন শাড়ি পরে হালকা সেজে বের হলো। চুলগুলো হাত খোপা করা, দেখতে লাগছে সুন্দর। ধূসর বাইক নিয়ে এসেছে। অরিনকে দেখে হৃদস্পন্দন থমকালো সে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রমণীর পানে। অরিন কাছে আসলো। ধূসর বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার নিবেদিতার পানে। দুজন বেশ কিছুক্ষণ ঘুরল। ঈদটা আনন্দেই কাটলো। বেশ ভালো কেটেছে ঈদের দিনটা। সময়টা দুপুর। ধূসর জোর করে রেস্টুরেন্টে নিয়ে এসেছে অরিনকে। দুজন মিলে দুপুরের খাবার খেলো একসাথে। অরিনের খুব লজ্জা লাগছিল, তবুও খেলো সামান্য পরিমাণ। খাবার শেষ করে বের হলো দুজন রেস্টুরেন্ট থেকে। ধূসর অরিনকে বাইকে উঠতে বলে বলল, চলো, তোমাকে সুন্দর একটা জায়গা নিয়ে যাই। অরিন সম্মতি জানালো। আজ ঠিকও করে নিল মাকে সে ধূসরের বিষয়টা জানাবে। মা কি বলবে? মা কি রাগ করবে নাকি খুশি হবে কে জানে। ধূসর কিছুক্ষণের মাঝে বাইক থামায়, ইশারায় নামতে বলে তাকে। সেও নেমে দাঁড়ায়। দুজন হেঁটে সামনে আসে। সামনে তাকাতেই ভীষণ অবাক হয় অরিন। সামনে একটা বড় কৃষ্ণচূড়া গাছ, পাশে বেঞ্চও আছে বসার জন্য। অরিন মুগ্ধ দৃষ্টিতে এক পা করে এগিয়ে যায় সেদিকে। কি দারুণ দৃশ্য। অরিন বেঞ্চে গিয়ে বসে পড়ে। ধূসর বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখে। সেও গিয়ে বসে পড়ে অরিনের পাশে। দুজন বেশ কিছুক্ষণ একান্ত সময় কাটায়। ধূসর এরপর অরিনকে বাড়িতে দিয়ে আসে।
বিকেল 5টা বাজে। অরিন সারাদিন বাইরে ছিল আজ। ধূসর ছাড় ছিল না। কি করবে সে? ছেলেটাকে মানাও করতে পারছিল না। অরিন বাড়িতে প্রবেশ করে মাকে দেখতে পায়। অরিন মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণী শেখ অবাক হলেন মেয়ের কাণ্ড দেখে। মেয়ে তো তার এমন করে না, আজ হলোটা কি? অরুণী শেখ অরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে অরিন, মন খারাপ? অরিন উঠে বসলো, নিজেকে ধাতস্থ করলো। এরপর ধীর কণ্ঠে বলল, আম্মা, আমি একজনকে ভালোবাসি এবং সেও আমায় ভালোবাসে। আমরা প্রেমের সম্পর্কে আছি আম্মা। তোমায় না বলে থাকতে পারছিলাম না, তাই বলে দিলাম। তুমি কি রাগ করেছো আম্মা? রাগ করো না, ও আমায় ভীষণ ভালোবাসে। অরুণী শেখ হাসলেন। এরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সে তোমায় ভালোবাসে এবং তুমি তাকে ভালোবাসো, এটাই বড় কথা। আমি রাগ করিনি, খুশি হয়েছি। তোমার আর হায়াতের সুখেই আমি সুখী অরিন। তোমরা সুখী হও। মায়ের দোয়া সারা জীবন তোমাদের সাথে আছে। অরিন হাঁপ ছেড়ে বাঁচল। মায়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালো। হায়াতটা বাড়িতে নেই, হয়তো গিয়েছে তোহার সাথে হাঁটতে। এখন তার চিন্তা নেই মোটেও। মা খুশি মনে মেনে নিয়েছে। এক কথায় মেনে নিয়েছে, এই অনেক। তাদের কাছে ধনী বড়লোক বিষয় নয়, তাদের কাছে মানুষটা আর ভালোবাসাটা আসল। অতি বড়লোক হয়েও যদি মানবতা না থাকে, তেমন লোকের প্রয়োজন নেই। পরন্ত বিকেল, দুই কিশোরী হেলে দুলে হেঁটে যাচ্ছে রাস্তার কিনারা ঘেঁষে। দুজনের পরনে সালোয়ার কামিজ, দেখতে বেশ লাগছে। মুখে হালকা সাজ, হাতে রেশমি চুড়ি যা ঝনঝন করে বাজছে। তোহা হাত নাড়িয়ে নাড়িয়ে বিভিন্ন কথা বলছে, আর হাত মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে ঠোঁট জোড়া প্রসারিত করে হাসছে। কিশোরী দুজন হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে এসছে। তাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ব্রিজটি। হেঁটে আসতে 15 মিনিট সময় লাগে। তোহা দৌড়ে রেলিংয়ের কাছে যায়, ঝুঁকে নিচের দিকে তাকায়। হায়াত দ্রুত হাত টেনে সরিয়ে আনে তোহাকে। তোহা গাল ফোলায়। হায়াত রেগে বলে, পাগল, এইভাবে কেউ ঝুঁকে পড়ে গেলে? তোহা হায়াতের গাল টেনে দিয়ে বলে, দোস্ত, আমি বাচ্চা না যে পড়ে যাব। টেনশন কম কর আর বড়দের মতো আচরণ করা বন্ধ কর। হায়াত তোহার কথার বিপরীতে জবাব দিল। তোহার হাত ধরে হাঁটা শুরু করলো। অদূরে দাঁড়িয়ে কেউ একজন এই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে দেখছিল। সে আর কেউ নয়, উমেদ। বেচারা কিশোরীকে এক নজর দেখা তাড়নায় ছুটে এসেছে। এক নজর দেখার তৃষ্ণায় কুরে কুরে খাচ্ছিল তাকে। উমেদও ধীর গতিতে বাইক নিয়ে পিছু পিছু নামলো। হায়াতরা ব্রিজ থেকে নেমে ফুচকার দোকানে গেল। দুজন ফুচকা খাবে। মূলত তোহা জোর করে এনেছে। উমেদের ভীষণ ইচ্ছে করছে একটু কথা বলতে, তবে কিভাবে বলবে? মেয়েটা তো তাকে চিনেই না, আগে দেখেছে কিনা তাতেও সন্দেহ। তাই সে আর সামনে গেল না। যতক্ষণ হায়াত বাইরে ছিল, সেও পিছু পিছু ছিল। হায়াত বাড়িতে ঢুকতেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, এত ছোট তুমি মায়াবিনী যে তোমায় চাইলেও নিজের কাছে আনতে পারছি না। একটু বড় হলে কি খুব ক্ষতি হতো? ঈদ গিয়েছে আজ 15 দিন। ব্যস্ত দিন পার করছে অরিন। রাত 11টা। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে। বৈশাখ মাসের মাঝামাঝি সময়। বিদ্যুৎ নেই। বাইরে বজ্রপাত হচ্ছে। কিছুক্ষণ পর পর অরিনের অন্ধকারাচ্ছন্ন রুমটা আলোকিত হচ্ছে। পর্দাগুলো দমকা হাওয়ায় উঠছে। ধূসর কল করেছে, তবুও রিসিভ করছে না সে। আজ কেন যেন পরিবেশটা উপভোগ করতে ইচ্ছে করলো। তবে বেশ কিছুক্ষণ পর ধূসর আবারও কল করলো। অরিন মুঠোফোনটি তুলে কল রিসিভ করলো। অপর পাশ থেকে রুষ্টপুরুষ শুধালো, কোথায় ছিলে? কারেন্ট ছিল না, জানোই তো আমরা বড়লোক নই। রুষ্টপুরুষ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা সবসময় উল্টো মানে বের করবেই করবে। কথাটা এড়িয়ে যেতে বলল, কি করো এখন? আগামীকাল নবীন বরণ, সবাইকে শাড়ি পরতে হবে। আমাদের উপর দায়িত্ব পড়েছে সব। শাড়ি খুঁজছি পরবো বলে। আপনি কি করেন? আমার নিবেদিতার কথা ভাবছি। এক কাজ করো তো, তুমি আমি শাড়িগুলো ডিটেলস বলো, আমি বলছি কোনটা মানাবে তোমায়। মেয়েটি ঠিক তাই করলো। আলমারি থেকে বের করলো কয়েকখানা শাড়ি। শাড়িগুলো পুরনো ডিজাইনের হলেও বোঝার উপায় নেই শাড়িগুলো যে কিছু বছর আগের, খুব যত্ন করে রাখা ছিল। মেয়েটি গড়গড় করে বলল শাড়ির রং, শাড়িতে করা নকশার কথা। রুষ্টপুরুষ মন দিয়ে শুনলো প্রেয়সীর কথা। বেশ কিছুক্ষণ ভেবে শোধালো, তুমি নীল রঙের জামদানি শাড়িটা পরো, ভালো লাগবে। অরিন মাথা নাড়িয়ে বুঝালো সে নীল শাড়িখানাই পরবে। ধূসর কিছু একটা ভেবে আবার বলল, শোনো মেয়ে, কাজল দিও আঁখে জোড়ায় আমার নামে। যদি পড়ো, আমি অপেক্ষায় থাকবো আমার নিবেদিতাকে নীল শাড়িতে দেখার। উত্তপ্ত রৌদ্রোজ্জ্বল দিন, সূর্য ঠিক মাথার উপর উঠেছে। অরিন নীল রঙের শাড়িখানা পরে তৈরি হয়ে নিল।
নীল শাড়িখানায় তাকে বেশ দারুণ মানিয়েছে। কি সুন্দর। অরিন হাসলো আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে। বেশ লাগছে আজ তাকে। ধূসরের পছন্দ আছে বলতে হবে। মুখে হালকা সাজ দিল, চোখে কাজল দিতে ভুলল না। সে তার প্রিয় পুরুষের জন্যই চোখে কাজল দিল। ডাগর ডাগর আখি জোড়ায় কাজল বেশ মানিয়েছে। অরিন হাতে নীল রঙা চড়িয়ে পড়ল। মায়ের থেকে বিদায় নিয়ে তাইবাদের বাড়ির নিচে এসে দাঁড়ালো। তাইবা পেছন থেকে অরিনের কাঁধে থাপ্পড় মেরে বলল, দেরি করলি কেন আজ আসতে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। তাইবা অরিনের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল। এরপর যখন তাকিয়েছে সে অবাক হয়েছে। অরিনকে আজ ভীষণ সুন্দর লাগছে, স্নিগ্ধ পরি লাগছে। তাইবা বিস্মিত কণ্ঠে বলল, আজ তোকে ভীষণ সুন্দর লাগছে অরিন। আজ সেজেছিস রে? অরিন হাসতে হাসতে বলল, সাজতে ইচ্ছে করলো ভীষণ, তাই সাজলাম। আজ কিন্তু তোমাকেও বেশ দারুণ লাগছে। আজ দেখা গেল তোকে রাস্তা থেকেই যেন কেউ তুলে নিয়ে গেল। তাইবা হাসলো বেশ। দুজন রিকশায় চড়ে বসলো কলেজের উদ্দেশ্যে। কলেজ খুব বেশি দূরে না হলেও শাড়ি পরে হেঁটে যাওয়া সম্ভব নয়, তার জন্য আজ রিকশা নিয়েছে। কলেজে প্রবেশ করলো দুজন। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখলো। 12টার কিছুক্ষণ আগে কল করলো ধূসর। অরিন রিসিভ করতেই বলল, অরিন, তুমি একটু দাইবাকে নিয়ে বাইরে আসবে? অরিন নিষেধ করলো না। সে তাইবাকে নিয়ে বাইরে আসলো। চোখে পড়ল সুদর্শন পুরুষটিকে। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে তার নীল রঙা পাঞ্জাবি। অরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রুষ্ট পুরুষের পানে। নীল রংটাই যেন আরো বেশি সুদর্শন লাগছে। অরিন এগিয়ে আসতেই ধূসর দেখলো নিবেদিতাকে। থমকালো, হৃদস্পন্দন মিস হলো। তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয়তমা, তার নিবেদিতা, তার ভালোবাসার মানুষ। ধূসরের ভীষণ ইচ্ছে করলো তার নিবেদিতাকে উষ্ণ আলিঙ্গন করতে, তবে এই মুহূর্তে তার সম্ভব নয়। তবে আজ সে খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। সে হুট করে বলে উঠল, বিয়ে করবে আমায় নিবেদিতা? অরিন হতবাক হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল রুষ্ট পুরুষের পানে। কি বলল ধূসর? বিয়ে? এখন? কিভাবে? ধূসর আবার বলল, না, করো না নিবেদিতা। অরিন ভাবলো বেশ কিছুক্ষণ, এরপর মাথা নাড়িয়ে সম্মতি দিল। সমস্যা কোথায় বিয়ে করতে? ভালোবাসে দুজন দুজনকে, তবে বিয়ে করতে কিসের সমস্যা? বিয়ে না হয় করে ফেললো, ভালোবাসার মানুষটা না হয় আজ পুরোপুরি তার হলো। ধূসর খুশি হলো, ভীষণ খুশি হলো। তার নিবেদিতা তার হবে আজ। সে তাইবা আর অরিনকে এক রিকশায় উঠিয়ে নিজে বাইকে করে চলে আসলো কাজী অফিসে, যেখানে আগে থেকেই ছিল ফাহাদ, উমেদ, নাফিজ আর নোরা দাঁড়িয়ে আছে। অরিনকে দেখে নোরা এগিয়ে আসলো, কথা বললো আনন্দের সাথে। তার ভীষণ পছন্দ হলো অরিনকে। ধূসর আজ সকালে সবাইকে বলেছে বিষয়টা। যদিও স্নিগ্ধা এখানে নেই, সে সিলেট গিয়েছে তার বাবার সাথে ঘুরতে। সবাই ভীষণ অবাক হয়েছে, তবে এই বিষয়টা মেনেও নিয়েছে, তাই চলে এসেছে। কাজী অফিসে বিয়ে করলো দুজন, পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে স্বামী স্ত্রী অরিন ও ধূসর। ধূসরের আখি জোড়ায় অশ্রুকণার দেখা মিলল। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা হওয়াও ভাগ্যের ব্যাপার। তাইবার সহ বাকি সবাই দুজনকে শুভেচ্ছা জানালো। নাফিস তো প্রথম দেখাতেই তাইবার প্রেমে পড়েছে। মেয়েটাকে তার দারুণ লেগেছে। সারাটা সময় তাকিয়েছিল তার দিকে, কথা বলেছে অল্প কিছুক্ষণ। এছাড়া মেয়েটা খুব একটা তাকায়নি তার দিকে। সবাই অরিন ধূসরকে স্পেস দিয়ে চলে গেল। তাইবা কলেজে চলে গিয়েছে, সে নাকি অনুষ্ঠান দেখবে। ধূসর অরিনকে নিয়ে চলে আসলো নিরিবিলি এক জায়গায়। জায়গাটা তার শহর থেকে কিছুটা দূরে নির্জন জায়গা। একটা ছোট্ট একতলা দালান, তার পাশ ঘেঁষে একটি পদ্মপুকুর, এক পাশে বিশাল কদম গাছ। অরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ধূসর শক্ত করে তার হাতখানা ধরে আছে। বাড়িটা পাহারা দেয় একজন মধ্যবয়স্ক লোক। ধূসরকে দেখে এগিয়ে আসলেন। তারা বাড়িটার পাশের বাড়িতেই থাকে। ধূসর প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয়। ধূসরকে দেখে তিনি এগিয়ে এসে বললেন, কেমন আছো ধূসর বাবা? অনেকদিন পর আসলে। পাশে কে, বৌমা নাকি? ধূসর হেসে বলে, হ্যাঁ চাচা, আপনাদের বৌমা বিয়ে করেছে আজ, তাই তাকে নিয়ে আসলাম আমার প্রিয় জায়গায়। কিছুক্ষণ থেকে চলে যাব। লোকটি হেসে চাবি দিয়ে চলে গেল। অরিনকে নিয়ে ধূসর বাড়িটাতে প্রবেশ করলো। বেশ গোছগাছ করা সবকিছু। ধূসর হঠাৎ অরিনের হাত টেনে নিয়ে তাকে সোফায় বসিয়ে দেয়, এরপর শক্ত করে জড়িয়ে ধরে। অরিন থমকায়। অরিন কাঁধ ভেজা অনুভব করলো। তাড়াতাড়ি ঠেলে ঠুলে ধূসরকে দূরে সরালো। দেখলো ধূসরের চোখে পানি। অরিন জানে লোকটার চোখে অশ্রুকণার কারণ সে। অরিন হাত বাড়িয়ে মুছে দিল।